আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ইন রিটার্নে বললে যে আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমি ঘটনা শুরুর আগেই ভালোবাসার এই ফুল কেন ফোটালাম? আমি কি প্রেমে পড়েছি, বা আজকের গল্পটা কি প্রেমের গল্প? না, এই কথাটার আজকের ঘটনায় প্রচণ্ডভাবে একটা গুরুত্ব আছে। কেন সেটা পরে বুঝবেন। আজকের ঘটনায় আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে রাকেশ গুপ্তা। এই রাকেশ গুপ্তা সল্টলেকের একটা নামি দামি কোম্পানিতে অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করে। তার মেইন জায়গাটাই হচ্ছে তাকে দেখতে হয় তার কোম্পানি কোথায় প্রপার্টি কিনছে, কোথায় প্রপার্টি তৈরি করছে, তার অডিট, তার হিসাবপত্র, সমস্ত কিছু। তো সেহেতু বেশ রিস্কি জব। সালটা তখন 2008। সেই সময় বারাসাতের ঘোলা, নিউ টাউন, এই সমস্ত এরিয়াতে প্রচুর হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। রাকেশ যে কোম্পানিতে কাজ করে তারা কিন্তু এইরকম হাই রাইজ বিল্ডিং তৈরি করে। তো সেহেতু ল্যান্ড মাফিয়ারা মাঝে মাঝেই তাকে অনেক থ্রেট দেয়, তাদের কাছ থেকে কম দামে বাজে কোয়ালিটির জিনিসপত্র কিনতে বলে। রাকেশ এই সমস্ত কিছু দক্ষ হাতে সামলাচ্ছিল। সে থাকে বাগুইহাটিতে। 2000 সালে যখন সে তার নতুন কোম্পানিতে চাকরি শুরু করে তখনই সে ওখানে ভাড়া থাকতে শুরু করে। পাশের ফ্ল্যাটেই তার মাও থাকে। তার বিয়ে হয়েছিল 1995 সালে। তার অলরেডি 8 বছরের একটা মেয়ে আছে, আর তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট। 2008-এর 10ই ফেব্রুয়ারি তার মা সেদিন তার বোনের কাছে যাবে। তার বোন হায়দ্রাবাদে থাকে। মাকে ট্যাক্সি করে নিয়ে গিয়ে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে। দেন সে তার ওয়াইফকে ফোন করে বলে যে আমার একটা কাজ আছে, আমার বাড়ি আসতে একটু দেরি হতে পারে, ওই ধরে নাও 7:30 কি 8টা বাজবে। তুমি তার আগে আমাকে আর ফোন করো না, আর আমি চলে আসবো 8টা কি 8:30। এটুকু বলে রাকেশ সেদিন ফোনটা রেখে দেয়। এরপরে তার ওয়াইফ দেখে যে রাত 8টা বেজে গেছে, কিন্তু রাকেশ এখনো আসেনি। তার ফোনে ফোন করলে ফোনটা সুইচ অফ বলে। তার খুব চিন্তা হয়। সে তার কিছু রিলেটিভকে এই ব্যাপারটা বলে। রিলেটিভ বলে যে আজ তো রবিবার, ও তো অফিস যায়নি বা অফিসের কোনো কাজে যায়নি। একে ও যে কাজটা করে তাতে ওর অনেক বিপদ আছে, তো সেহেতু কোনো বিপদে পড়লেও পড়তে পারে। তো বাগুইহাটি থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি অন্তত আমরা করে আসি। সেই রাতেই রাকেশের ওয়াইফ কবিতা গুপ্তা এবং তার 2 রিলেটিভ মিলে বাগুইহাটি থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেইন করে আসে। বাগুইহাটি থানা বলে যে ঠিক আছে, আমরা ইনভেস্টিগেট করে দেখছি। কিন্তু তারা ইনভেস্টিগেশন শুরুর আগেই পরের দিন সকালবেলা ঘোলা থানার কাছে একটা ফোন আসে। ঘোলায় একটা খাল আছে এবং সেই খালের পাশে না বাজার বসে। তো সেখানে এক সবজিওয়ালা হঠাৎই দেখে খালের পাশে একটা বস্তা পড়ে আছে, এবং সেই বস্তাটা বেশ বড় এবং তার মধ্যে কিছু একটা যেন আছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই বস্তার গায়ে রক্ত লেগে আছে। সে আশেপাশে যত সবজিওয়ালা ছিল তাদেরকে এই ব্যাপারটা বলে। একজন সেই বস্তাটা অতি উৎসাহে খুলতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে বারণ করে। সে বলে এটা পুলিশ কেসের ব্যাপার হতে পারে, ওখানে হাত দিলেই ফেসে যাবো, তো বেটার টু বি পুলিশকে ফোন করা। তারা পুলিশকে ফোন করে। পুলিশ 15 মিনিটের মধ্যে ওই স্থানে যায়। তারা দেখে বস্তার গায়ে রক্ত লাগা আছে, লাইলনের দড়ি দিয়ে সেটা বাঁধা আছে। পুলিশ সেটা খোলে এবং খুলেই তারা রীতিমতো অবাক হয়ে যায়। একটা পুরুষ মানুষের বডি। কিন্তু অবাক কেন হলো? পুলিশের কাছে ডেড বডি দেখাটা বেশ একটা নর্মাল ব্যাপার, কিন্তু এই যে ডেড বডি আছে তার বুকের উপর লাল রঙের একটা ব্লাউজ আর একটা লেডিস রুমাল রাখা আছে। তার মানে কি এই ব্যক্তির সাথে কি হতে পারে? আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, এই কারণে ওই খাল পাড়ে কি কোনো গাড়ি এসেছিল? সেটার টায়ারের ছাপ সেই বৃষ্টিতে ধুয়ে গেছে, পায়ের ছাপও নেই। আর অলরেডি পায়ের ছাপ পাবে কি করে? তারা আসার আগেই ওই ক্রাইম স্পটে হাজারো লোক ভিড় করেছিল। পুলিশের এখন এটা জানতে হবে যে ব্যক্তির বডি তারা পেয়েছে সেই কে।
পুলিশ দেখছে ওই ব্যক্তির ড্রেসপত্র ভালো, তার মানে সে একটা অভিজাত ফ্যামিলি থেকে বিলং করে। পুলিশের উপর চাপ বাড়তে চলেছিল, তো পুলিশ তার আইডেন্টিটি খুঁজতে আশেপাশে সমস্ত জায়গা চেক করতে থাকে। সেই ডেড বডির যে প্যান্টের পকেট আছে সেটাতে হাত দিতেই তারা দেখে একটা মানি ব্যাগ। মানি ব্যাগে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু সেই মানি ব্যাগেই ছিল একটা ভিজিটিং কার্ড। লেখা ছিল রাকেশ কুমার গুপ্তা, কোম্পানি সেক্রেটারি। তারা সঙ্গে সঙ্গে এই খবরটা রাকেশ কুমার গুপ্তার ফ্যামিলিকে জানায়, এবং জানায় তো কাকে জানায়? 7 মাসের প্রেগনেন্ট তার ওয়াইফ কবিতা গুপ্তাকে। বাড়ির অ্যাড্রেস নিয়ে ঘোলা থানার পুলিশ সেখানে চলে যায়, এবং এই যে খবরটা এসেছে সেটা নিউজ মিডিয়াতে গেছে, এবং নিউজ মিডিয়া খুঁজে বার করেছে রাকেশ কুমার গুপ্তা একটা বড় পদে একটা বড় কোম্পানিতে চাকরি করত। তো অলরেডি এটা হেডলাইন হওয়া শুরু হয়ে যায়। বেঙ্গল চেম্বার অফ কমার্স এখান থেকে অলরেডি উত্তর 24 পরগনার এসপিকে ফোন করা হয়, বলা হয় এই কেসটা যেন খুব তাড়াতাড়ি সলভ করা হয়। পুলিশ প্রথমেই ভাবে যে এটা নিশ্চয়ই কোনো লুটপাটের ঘটনা। তো এটা লুটপাটের ঘটনা কিনা তার অ্যাঙ্গেলগুলো তারা দেখতে থাকে। তারা দেখে মানিব্যাগ খালি, রাকেশ গুপ্তার ডান হাতে ঘড়ি থাকতো, সেই ঘড়িটা গায়েব, তার চশমাটা গায়েব, তার দুটো আংটি গায়েব যেটা সে ডান হাতে পরতো। তো পুলিশের প্রথমে মনে হয় এই জিনিসগুলো লুটপাট করে কয়েক হাজার টাকা পাবে। মানি ব্যাগে হায়েস্ট টু হায়েস্ট 3-4 হাজার টাকা থাকবে, তার তো বেশি থাকার কথা না। তো এই কারণে এনাকে মেরে এইভাবে বস্তা বন্দি করে ফেলে দিল। আর বস্তা বন্দি করেই যদি ফেলে দিয়ে থাকে তাহলে তার বুকের উপর কেন একটা লাল রঙের ব্লাউজ আর একটা লেডিস রুমাল আছে? তো লুটের যে চান্সের ব্যাপারটা আছে সেটা তারা কেটে দেয়। এবার তারা ভাবে এই রাকেশ কুমার গুপ্তার নিশ্চয়ই কোনো নারী কেস আছে, সেই অ্যাঙ্গেলটা তারা দেখতে থাকে। রাকেশ গুপ্তার অফিসে তারা যায়। অফিসে সে তো বস ছিল, তো তার সমস্ত এমপ্লয়িকে জিজ্ঞাসাবাদ করা হয়। 3 জনকে পলিগ্রাফ টেস্ট দেওয়ার জন্যও বলা হয়, কিন্তু সেইখান থেকে না তারা এটুকু বুঝতে পারে রাকেশ গুপ্তার কোনো রকম কোনো নারী ঘটিত কোনো ব্যাপার ছিল না, তার পরকীয়া কোনো সম্পর্ক ছিল না। এইবার তারা সমস্ত মোড় ঘুরিয়ে রাকেশ গুপ্তার ফ্যামিলির দিকে তাকায়। ফ্যামিলিতে কোনো জমি জমার কি কোনো বিবাদ ছিল? না, সেই রকম কোনো বিবাদ ছিল না। পুলিশ এবার কবিতা গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাতে কবিতা গুপ্তা একদম শান্ত, ধীর, স্থির, যেন অদ্ভুত একটা শোকে সে একদম শাটডাউন হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করলে সে জাস্ট হু, হ্যাঁ, হা এরকম উত্তরের বেশি কিছু দিচ্ছে না। তো পুলিশ বুঝতে পারে যে এই সময় কবিতা গুপ্তাকে জিজ্ঞাসা করে কিছুই লাভ তারা পাবে না। 2008-এর কলকাতা, সেই সময় তেমন কোনো সিসিটিভি একদম মেইন শহর ছাড়া কোথাও ছিল না, এবং তার সংখ্যাও অনেক কম। রাকেশ গুপ্তার কাছে ফোন ছিল, এই ফোনের যে লোকেশন আছে, এবং সেই সময় তো জিপিএস ছিল না, তো টাওয়ার লোকেশন সেটা পুলিশ বার করে। সেটা দেখা যায় যে বাগুইহাটি থেকে এয়ারপোর্ট থেকে নিউ ব্যারাকপুর, অ্যান্ড দেন হঠাৎই ফোনটা বন্ধ হয়ে যায়। তারপর ফোনটার লোকেশন পুলিশ আর ট্রেস করতে পারেনি। পুলিশ ভাবে রাকেশ গুপ্তার বডিটা পাওয়া গেছে ঘোলাতে, আর তার নাম্বারটা যেখানে সুইচ অফ হয়েছে সেটা হচ্ছে নিউ ব্যারাকপুর। মাঝে দূরত্ব নেয়ার অ্যাবাউট 15 থেকে 16 কিলোমিটার মতন। তো এই যে দূরত্বটা আছে সেটা কি তাকে মেরে নিয়ে যাওয়া হয়েছিল নাকি সে নিজেই গেছিল? পুলিশ আইডিয়া করে তাকে মারার পরেই নিউ ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল ঘোলাতে। এইদিকে পুলিশের উপর কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে ব্যবসায়ী কমিউনিটি, যেহেতু পুলিশকে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। এসপি পুরো টিমকে টাইম দিয়ে দিয়েছে মাত্র 96 ঘন্টা। তার মধ্যে যদি তারা এই কেসটা সলভ না করতে পারে তাহলে এই কেসটা সোজা হয়তো মুখ্যমন্ত্রী সিআইডিকে ট্রান্সফার করে দেবে। তো সেই ক্ষেত্রে পুলিশের দুর্নাম হবে। বডি পাওয়ার পরের দিন সকালবেলায় রাকেশের মা এবং দিদি তারা ফেরত আসে।
রাকেশের ময়না তদন্ত হয়ে গেছে, রাকেশকে মারপিট করা হয়েছে, রাকেশের শরীরের উপর কিছু ছুরির দাগ আছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে এবং কোনো একটা দড়ি বা অন্য কিছু দিয়ে করা হয়েছে। কেন? তার গলায় যে দাগটা ছিল সেটা সামনে থেকে পিছনে টানা হয়েছে, এরকম প্রমাণ ছিল। আর অনেক প্রমাণ কিন্তু ওই বৃষ্টির জলে ধুয়ে গেছে। তো যাই হোক, ময়না তদন্তের রিপোর্ট কি আসবে সেটা পুলিশ আগে থেকেই কোথাও না কোথাও জানতো। তো বডিটা পরিবারকে দিয়ে দেওয়া হয়, পরিবার শেষকৃত্য করে। পুলিশ এবার ওই ফ্ল্যাটে যায় এবং ফ্ল্যাটে গিয়ে দেখে অনেক চেনা পরিচিত মানুষ ওখানে এসেছে। রাকেশের বোন দীপিকা, সে তার দাদার শেষকৃত্যের যে লাস্ট সেরেমনি হবে তার প্রিপারেশন করছে, অ্যালবাম খুলে ছবি বার করছে এবং সেই সময় সেখানে যে পুলিশ টিম ছিল তারাও ওই অ্যালবামটা জাস্ট দেখতে থাকে দীপিকার পাশাপাশি। এবং দেখতে দেখতে হঠাৎই একটা জায়গায় পুলিশ দীপিকাকে কোশ্চেন করে, আচ্ছা আপনার দাদা এটা কোথায় গেছে? তখন দীপিকা বলে, অ্যাকচুয়ালি আমার দাদা তো একটু কবিতা লিখত, কবি সাহিত্যিক টাইপের মানুষ ছিল, তো সেহেতু সে মাঝে মাঝেই কবিতার আসরে যেত। এইটা শোনার পর পুলিশ একটু অবাক হয় এবং এই অবাক হয়ে তারা বলে যে আমরা কি একটু দেখতে পারি অ্যালবামটা? তারা অ্যালবামটা দেখতে থাকে এবং তারা দেখে রাকেশ অনেকবারই এরকম কবিতার আসরে যেত, কবিতা পাঠ করত, তার সাথে একাধিক লোকজনও আছে। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে, তাহলে এই কবিতার আসরেই কিছু কি লুকিয়ে আছে। আচ্ছা, আপনার দাদা তো অনেক কবিতা লিখত, আমরা কি ওই কবিতার একটু পড়ে দেখতে পারি? কবিতা পড়ে যদি কিছু বুঝতে পারি আপনার দাদার ব্যাপারে। তখন পাশে আরও এক ব্যক্তি দাঁড়িয়েছিল যে এতক্ষণ সমস্ত কিছু চুপচাপ করে শুনছিল। তার নাম হচ্ছে রঞ্জিত পোদ্দার। সে হঠাৎই বলে পুলিশকে যে স্যার, আমার কাছে তার লেখা অনেকগুলো কবিতা আছে, আমিও টুকটাক কবিতা লিখি এবং আমরা প্ল্যান করেছিলাম যে নেক্সট ইয়ার বই মেলাতে আমরা কবিতার বই বার করব হিন্দিতে। আমি আপনাকে রাকেশের লেখা কিছু কবিতা সেটা আপনাকে পাঠিয়ে দেবো। পুলিশের কাছে যখন রাকেশের লেখা কবিতাগুলো আসে, কবিতাগুলো লেখা আছে সমস্ত হিন্দিতে, আর হিন্দি তো তারা পড়তে পারে না। তো সঙ্গে সঙ্গে এসপি তার এক বন্ধু যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ করে তাকে ফোন করে বলে, আচ্ছা তোদের ওখানে কি কোনো হিন্দির প্রফেসর আছে? কিছু কবিতা একটু পড়াতো। তখন সেই বন্ধু বলে যে ঠিক আছে, আমি হিন্দির যে হেড অফ ডিপার্টমেন্ট আছে ক্যালকাটা ইউনিভার্সিটির তার সাথে কথা বলিয়ে দেবো। তো পুলিশ তার সাথে কথা বলে এবং তাকে একটা জিনিস রিকোয়েস্ট করে, এই যে কবিতাগুলো হিন্দি হরফে লেখা আছে ওটা আপনি জাস্ট ট্রান্সলেট করে আমাদের জন্য ইংলিশ হরফে লিখে দিন, কোনো হিন্দির ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে না। আমরা হিন্দি বুঝি, কিন্তু হিন্দি ভাষায় বা হিন্দি হরফে লেখা থাকলে সেটা বুঝতে পারি না। তো পরের দিন সকালবেলা সেই লেখাগুলো আসে এবং এই লেখাগুলো যখন পুলিশ অফিসাররা এক এক করে পড়তে থাকে তারা বুঝতে পারে এই কবিতার মধ্যে সমস্ত কিছু লুকানো আছে। তখন উত্তর 24 পরগনার এসপি সে সোজা ক্যালকাটা ইউনিভার্সিটির যে হেড অফ ডিপার্টমেন্ট আছে তাকে ফোন করে বলে যে আপনি কি রাকেশের লেখা কবিতাগুলো সব পড়েছেন? তখন সে বলে হ্যাঁ পড়েছি, যেহেতু আমি ট্রান্সলেট করেছি, না পড়লে ট্রান্সলেট করব কি করে? তখন এসপি বলে, আচ্ছা আপনি কিছু বুঝতে পারছেন? আমি যেটা ভাবছি সেটা কি আপনিও ভাবছেন? তখন উল্টো দিক থেকে হিন্দির হেড অফ ডিপার্টমেন্টের সেই প্রফেসর বলে যে হ্যাঁ, আপনি যেটা ভাবছেন আমি সেটা অলরেডি কালকে রাতেই ভেবে নিয়েছিলাম। এরা দুজন কি ভেবেছিল? অ্যাকচুয়ালি ঘটনার শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। উল্টো দিক থেকে আমাকেও সে বলল যে আমি তোমাকে ভালোবাসি। এবার এর মধ্যে আপনি কি লিঙ্গ খুঁজে পাচ্ছেন না তো? ইংলিশে আই লাভ ইউ বললে উল্টো দিক থেকে আই লাভ ইউ টু আসে। এখানে কি কোনো লিঙ্গ খুঁজে পাচ্ছেন? ছেলে ছেলেকে বললো নাকি মেয়ে ছেলেকে বললো নাকি একটা মেয়ে আর একটা মেয়েকে বললো? বুঝতে পারছেন না তো? কিন্তু হিন্দিতে একটা ব্যাপার আছে, হিন্দিতে প্রত্যেকটা কথার লিঙ্গ পরিবর্তন হয় কথার মাধ্যমে। ঠিক কেমনভাবে আমি হিন্দি জানি না ঠিক করে, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু এইটা এইভাবেই সলভ হয়েছিল।
এবার হিন্দিতে কি বলা হয় সেটা আমি আপনাদেরকে বলছি। একটা মেয়ে যখন একটা ছেলেকে বলবে मैं तुमसे प्यार करूंगा, একটা ছেলে যদি সেম কথাটা বলে তাহলে বলবে मैं तुमसे प्यार करूंगी। আর এই আকার অকারের ডিফারেন্সটাই এসপি ধরে ফেলে, তার সাথে সাথে হিন্দির হেড অফ ডিপার্টমেন্টের সেই প্রফেসরও ধরে ফেলে। তার মানে এই যে রাকেশ আছে, যার একটা ফ্যামিলি আছে, বিবাহিত জীবন আছে, ওয়াইফ প্রেগনেন্ট, তার অলরেডি একটা মেয়ে আছে, সে কি উভকামী? তার ইন্টারেস্ট মেয়েতেও আছে, ছেলেতেও আছে। এই ব্যাপারটা জেনে গেছিল তার ওয়াইফ কবিতা। এই কারণে কবিতা তার মৃত্যু নিয়ে অবাক হয়নি, বা সেই মৃত্যুটা ঘটিয়ে দিয়েছে কোনো একটা কারোর মাধ্যমে। পুলিশ এই নতুন ক্লু নিয়ে তদন্ত শুরু করে এবং সেই তদন্তে তারা প্রথমেই কবিতাকে জিজ্ঞাসাবাদ করে। অ্যাকচুয়ালি জিজ্ঞাসাবাদ তো না, জাস্ট নর্মাল কনভারসেশন করে, এবং সেই সময় একটা স্টেটমেন্ট থ্রো করে তারা বলে যে আমরা জানতে পেরেছি আপনার হাজব্যান্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আমরা এখনও নাম কোথায় থাকে সেটা জানতে পারিনি, কিন্তু জানলে আপনি যদি জানতে চান সেটা আপনাকে বলতে পারি। তখন কবিতা নিস্তব্ধতা ভেঙে সে বলে যে আপনারা ভুল জেনেছেন, আমার হাজব্যান্ডের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই, এটা আমি 100% শিওর। এবার পুলিশ বুঝতে পারে যে যেহেতু এই মানুষটা উভকামী, তো এই উভকামটাকে সে নিবৃত্ত করার জন্য কোথাও না কোথাও যেত। তো সেই অ্যাঙ্গেলে তদন্ত করতে গিয়ে এই রাকেশের যে অফিস আছে সেই অফিসের দিকে আরও তারা বেশি নজর দেয়, এবং অফিসে অলরেডি পুলিশ তার খবরি লাগিয়ে রেখেছিল, এবং সেখান থেকে খবর আসে এই রাকেশ লাস্ট 3 মাস ধরে এক ব্যক্তির সাথে মিট করছে। সে অফিসে আসে, অফিসে তার চেম্বারে যায়, 15 থেকে 20 মিনিট থাকে, দেন চুপচাপ বেরিয়ে যায়। পুলিশ তখন ভাবে এই তথ্যটাকে তার ইম্পর্টেন্স দেবে নাকি দেবে না। তখন খবরি বলে যে দেখা করতে আসতো তার বাড়ি হচ্ছে বনগা, তার নাম হচ্ছে চন্দন। এই চন্দন কয়েক মাস আগেই জাস্ট জেল থেকে বেরিয়ে এসেছে। কেন? সে নোংরা সিনেমার সিডি সাপ্লাই করতো। এখানে যেখানে নোংরা সিনেমা ইল্লিগালি চলতো সে সেখানে সাপোর্ট টিম হিসেবে কাজ করত। এই কারণে বনগা পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। এইবার পুলিশ ডটের ডট জোড়ে কীরকম, এক রাকেশের কিছু একটা সিক্রেট লাইফ আছে, আর এই দিকে এমন এক ব্যক্তি যে নোংরা সিনেমা বেচা কেনা সাপ্লাইয়ের সাথে যুক্ত আছে, অলরেডি জেলে গেছে। পুলিশের একটা টিম এসপিকে বলে তাহলে চন্দনকে অ্যারেস্ট করে আনবো। তখন এসপি বলে যে না, একদম না, আগে চন্দনের যে ফোনের টাওয়ার লোকেশন আছে সেটা রাকেশের সাথে ম্যাচ করে কিনা দেখতে থাকো। ওই ক্রাইমের দিনে 10ই ফেব্রুয়ারি চন্দন আর রাকেশের দুজনের টাওয়ার লোকেশন আপ টু দ্য নিউ ব্যারাকপুর মিলে যায়। এইবার এসপির আদেশে পুলিশ গিয়ে গোবরডাঙ্গায় চন্দনের শ্বশুর বাড়ি থেকে এই চন্দনকে অ্যারেস্ট করে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে বলে যে না, আমার কোনো রকম এতে হাত নেই, আমি এসব কিছু করি না। কিন্তু পুলিশ একটু টনিক দিতেই চন্দন সমস্ত কিছু গড়গড় করে বলতে থাকে। সে বলে যে স্যার, আমি এই জিনিসটা করতে চাইনি, কিন্তু টাকার লোভে করেছি। আমার সাথে আরও 3 জন ছিল, শিবু ছিল, লক্ষ্মী ছিল, মিঠুন ছিল। তখন পুলিশ বলে যে প্রথম থেকে বল। সে বলে 3-4 মাস আগে রাকেশের সাথে আমার দেখা হয়েছিল টি সেন্টারের সামনে। সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, রাকেশের গাড়িটা স্টার্ট হচ্ছিল না। আমি টুকটাক কাজ জানতাম, এই কারণে আমি তার গাড়িটা রিপেয়ার করে দিই। সে আমাকে বলে যে তুমি কি করো, কোথায় থাকো। তাকে আমি বলি আমি গাড়ির টুকটাক কাজ জানি, টুকটাক সাপ্লাইয়ের কাজ করেছি, কিন্তু আমি বর্তমানে বেকার। সে আমাকে ভিজিটিং কার্ড দেয়, বলে যে অফিসে গিয়ে দেখা করতে, সে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে। এবং আমি যখন তার অফিসে যাই আমি খুব সহজেই ধরে ফেলি সে সমকামী, এবং সে আমাকে ডিমান্ড করে যে তুমি আমাকে যদি সমকামীর সিনেমা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা দেব। আমি 6 বার যাই, মাসে আমার এক্সট্রা 4-5 হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছিল।
আমি খুশি ছিলাম। কিন্তু এই ব্যাপারটা যখন আমি শিবুকে বলি, তখন শিবু বলে, আরে পাগলা, এ তো সোনার মুরগি, এর কাছ থেকে 4-5 হাজার টাকা না, 4-5 লাখ টাকা হাতাতে হবে। শিবু প্ল্যান করে এবং সেই প্ল্যান মাফিক আমরা নিউ ব্যারাকপুরে একটা দোতলা বাড়ি ভাড়া নিই। তারপর রাকেশ স্যারকে ফোন করে বলি যে আপনার জন্য স্পেশাল ব্যবস্থা করেছি, এই সিটিটা আপনাকে ভাড়া দিতে পারবো না, আপনাকে এখানে এসেই দেখতে হবে এবং তার সাথে লাইভ কিছু অ্যাকশান হবে, আপনার জন্য স্পেশাল একটা মানুষ রেখে দিয়েছি। রাকেশ এই জিনিসে, এই অফারে এগ্রি হয়ে 10 তারিখ বেরিয়েছিল। সে তার মাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসে তার ওয়াইফকে ফোন করে সে এই সিনেমা এবং স্পেশাল কাজ করতেই যাচ্ছিল নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুরের সেই পুরনো ধুলো পড়া ফ্ল্যাটে যেই না সে ঢুকিয়ে সে বুঝতে পারে কিছু তো গড়বড় আছে। তখন স্যার আমাকে বলে যে কোথায় সিনেমা, কোথায় লোক। তখন শিবু বলে যে এক্ষুনি আসছে। তখন শিবু তাকে বলে যে স্যার আপনি একটা ঠান্ডা ঠান্ডা বিয়ার খান। তখন রাকেশ স্যার রেগে গিয়ে বলে, আমি এখানে বিয়ার খেতে আসিনি, আমি এখানে আড্ডা মারতে আসিনি। এই চন্দন, আমাকে সিটিটা দে, আমি চলে যাচ্ছি, 1 সপ্তাহ পর দিয়ে দেবো। তখন আমি বলি যে স্যার সিটিটা তো ভাড়া দিতে পারবো না, আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি একটু বসুন। সেই সময় স্যার উঠে যেতে থাকে। শিবু তাকে বলে 5 লাখ টাকা লাগবে, না হলে সংসার করার লোক, এত বড় অফিসের কাজ করো, তোমার অফিসে এবং ফ্যামিলিতে জানিয়ে দেবো যে তুমি কিভাবে সমকামী সিটি দেখো, সমকামী নোংরা সিনেমা দেখো, তোমার সম্মান কিচ্ছু বুঝিয়ে থাকবে না, 5 লাখ টাকা দাও। রাকেশ স্যার কোনো মতেই সেই টাকা দিতে এগ্রি হয় না। একটা সময় আমাদের উপর হুমকি চুমকি করতে থাকে। সে বলে পুলিশে কমপ্লেন করে দেবো। আমরা ভয় পেয়ে যাই। তারপর একটা দড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে হত্যা করি। দেন শিবু পুরো প্ল্যানটা বানায়। একটা ম্যাটাডোর ডাকি, সেই ম্যাটাডোরের রাত্রেবেলা ওই বডিটা নিয়ে আমরা ঘোলায় সেই খালের পাশে ফেলে দিই। পুলিশ এরপরে শিবু, লক্ষ্মী, মিঠুন আর সেই ম্যাটাডোরের ড্রাইভারকে অ্যারেস্ট করে। ম্যাটাডোরের ড্রাইভার সমস্ত সাক্ষী দেয়, সে রাজ সাক্ষী হয়ে যায়। পরবর্তী সময় কবিতা, সে আর কলকাতায় থাকেনি, সে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু সে কোথায় গেছে সেটা আমাদের জানা নেই। যে কোম্পানিতে রাকেশ কাজ করতো সেখান থেকে কবিতা 15 থেকে 20 লাখ টাকা পায়। এরপরে এই যে সমস্ত ক্রিমিনাল আছে তাদেরকে কোর্টে তোলা হয়। 2010 সালে রায় ঘোষণা হয় এবং সেখানে ম্যাটাডোরের ড্রাইভার বাদে প্রত্যেককে আজীবন কারাবাস দেওয়া হয়। যদিও পুলিশ রাকেশের যে ইন্টারনেট ট্রাফিক আছে, ইন্টারনেটে যেসব ওয়েবসাইটে সে ভিজিট করত সেগুলো দেখে, তখন এই সমকামী উভকামী ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যায়। সে 3টে ওয়েবসাইটে পেইড মেম্বার ছিল যেখানে এই রকম টাইপের সিনেমা চলত। তখন যেহেতু সবার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না, সেহেতু সিডির প্রচলন ছিল এবং সেই সিডির জন্যই সে ফেসে যায় একটু র এবং রিয়েল জিনিস দেখতে গিয়ে। এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।